সুস্বাগতম। আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পদক্ষেপেই নারী এসেছে তার সাহস, তিতিক্ষা ও আত্মত্যাগের জ্বলন্ত প্রেরণা নিয়ে। বাংলার নারীদের সহায়তা ছাড়া গণ আন্দোলন ও বিপ্লববাদী আন্দোলন এত ব্যাপক হতে পারত না। শুধু শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর নারীরাই নন, কৃষক ও শ্রমিক শ্রেণীর নারীরাও স্বাধীনতা সংগ্রামে পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে সাম্রাজ্যবাদ বিরোধী শোষকদের বিরুদ্ধে তাদের দীপ্ত প্রতিবাদ জানিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। মাতঙ্গিনী হাজরা তারই প্রকৃষ্ট উদাহরণ। ৪২-এর আন্দোলনে মাতঙ্গিনী হাজরার আত্মদান স্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করে। এই ৪২-এর আন্দোলনের সহিত মাতঙ্গিনী হাজরাকে নিয়েই ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো শহীদ বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা, গ্রন্থায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। আজ ২৯শে সেপ্টেম্বর শহীদ মাতঙ্গিনী হাজরার মৃত্যু দিবস, যিনি ভারতবাসীর স্বাধীনতার জন্য পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছিলেন। অথচ কি সামান্য ছিল তার জীবন। মেছেদার একটা প্রত্যন্ত গ্রামে তার জন্ম ১৮৬৯ খ্রিস্টাব্দে। এই সময়টা সঠিকভাবে জানা নেই। তারপর তখনকার গ্রামের রীতিনীতি মেনে মাত্র ১২ বছর বয়সে বিয়ে হয় কাছাকাছি গ্রামের এক ৬০ বছর বয়সী বৃদ্ধের সঙ্গে। নিতান্তই কৃষক পরিবারে তার বড় হওয়া এবং বিবাহিত জীবনে প্রবেশ। তারপর ১৮ বছর বয়সে তিনি বিধবা হন। তার নিজের কোনো সন্তান ছিল না, তবে তার সতীন সন্তানদের নিয়ে তিনি সুখী ছিলেন। কৃষক পরিবারে বড় হয়েও তার মা বাবার সত্য ও ধর্মের উপর নিষ্ঠাতেই তিনি শিক্ষিত এবং দীক্ষিত হয়েছিলেন। তবে আক্ষরিক কোনো জ্ঞান তার ছিল না। শোনা যায় পড়াশোনা না করলেও তার তীক্ষ্ণ বুদ্ধি ছিল সব ব্যাপারে। আর ৫ জন মহিলাদের থেকে স্বতন্ত্র ছিল তার জীবন। বাড়ির বেড়াজাল পেরিয়ে পাড়ার বাকি মানুষদের প্রয়োজনে ছুটে যেতেন। কেউ অসুস্থ, কেউ নিরন্ন, কেউ বিপদগ্রস্ত দেখলেই তাদের পাশে এসে দাঁড়াতেন। অথচ নিজের বৈধব্য জীবন ছিল কঠোর অনুশাসনে বাঁধা। নিজের রান্না নিজেই করতেন। ছোট করে চুল ছাঁটা, কপালে তিলক, গলায় তুলসীর কাঠির মালা, এই নিয়েই তিনি জীবন কাটাচ্ছিলেন। আর ছিল কীর্তন, ভজন, কৃষ্ণলীলা, যাত্রা, যা তিনি সারা জীবন ভালোবেসেছিলেন। মেদিনীপুর জেলা ভারতের স্বাধীনতা সংগ্রামের অনেক যোদ্ধার জন্ম দিয়েছে। তার কারণ মেদিনীপুরের মানুষ বহুদিন ধরেই অত্যাচারিত ছিলেন ব্রিটিশ সরকারের হাতে। একটা সময় যখন ছিল মেদিনীপুরের প্রত্যেক বাড়ি ছিল দুর্গ এবং প্রত্যেক মানুষই ছিল সৈনিক। দেশ স্বাধীন করার বীজ মন্ত্র তখন আকাশে বাতাসে ভেসে বেড়াত। তখন প্রত্যন্ত গ্রামে না ছিল টিভি, রেডিও, না ছিল সংবাদপত্রের প্রাবল্য। তবু ১৯০৫ সালে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের নেতৃত্বে বঙ্গবন্ধু আন্দোলনের সময় মাতঙ্গিনী রাজনীতি দীক্ষিত হন। স্বদেশী ব্রত গ্রহণ করে, স্বদেশী দ্রব্য বর্জন করে পাড়ায় পাড়ায় জনজাগরণের ঢেউ তুলে দিয়েছিলেন তিনি। এরপর দীর্ঘ ২৫ বছর ধরে তিস্তার সঙ্গে স্বাধীনতা আন্দোলনের জন্য নিজেকে তৈরি করেছিলেন এবং স্থানীয় মানুষের উৎসাহিত করেছিলেন। তার জীবনযাত্রার গান্ধীজি ছিল তার একমাত্র দেবতা। গান্ধীজির চরকা আন্দোলনে সামিল হয়ে তিনি অবসর সময়ে চরকায় সুতো কেটে তিনি আনন্দ পেতেন এবং অন্যদের বস্ত্র তৈরি করতে সাহায্য করতেন। ১৯৩০ সালে মাতঙ্গিনী প্রত্যক্ষভাবে স্বাধীনতা আন্দোলনে নেমে পড়েন। তখন বয়স তার ৬০। এই সময় গান্ধীজির ডান্ডি অভিযানে সামিল হয়ে মেদিনীপুরেও বড় আকারের আন্দোলন হয়। কাঁথি ও তমলুক মহকুমা ছিল তখন লবণ তৈরির ক্ষেত্র। এই জায়গায় প্রায় প্রতিটি বাড়িতেই লবণ তৈরির ব্যবস্থা ছিল। তাই ব্রিটিশের অমানুষিক অত্যাচার জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের তীব্র আকার ধারণ করে। মাতঙ্গিনী এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। বিভিন্ন রাজনৈতিক শিবিরে শিবিরে আহত মানুষের সেবা যত্ন করতেন, তাদের রান্না করে খাওয়াতেন এবং সত্যাগ্রহীদের মনোবল যোগাতেন। ১৯৩২ সালের ২৬শে জানুয়ারি একটা জনসভা আয়োজন করে স্থানীয় কংগ্রেস কমিটি। এই জনসভায় অন্যান্য সক্রিয় কর্মীদের সঙ্গে মাতঙ্গিনী শপথ নেন।
পরিপূর্ণভাবে আন্দোলনে কাজ করার জন্য। শোনা যায় তিনি তখন হাতে একটা শঙ্খবাধা রাখতেন। দুটি কারণে তিনি এটি রাখতেন। প্রথম কারণ হলো এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে, এবং দ্বিতীয়, হঠাৎ পুলিশ ধাওয়া করলে শঙ্খ বাজিয়ে দলীয় কর্মীদের সতর্ক করা যেতে পারে। এই বছরই আইন অমান্য আন্দোলন দিকে দিকে ছড়িয়ে পড়ে। চৌকিদারি ট্যাক্স বন্ধ আন্দোলনে স্থানীয় আদালতে বিক্ষোভ চলছিল। সকলের প্রবেশ নিষেধ। শুধু সবাইকে ফাঁকি দিয়ে সাধারণ মহিলার আশিলায় তিনি আদালত কক্ষে ঢুকে পড়েন এবং বিচারকের সামনে কালো পতাকা নেড়ে বন্দে মাতরম ধ্বনি দিতে থাকেন। তৎক্ষণাৎ তিনি পুলিশের হাতে ধরা পড়েন এবং লাঞ্ছিত হন। এর ফলস্বরূপ তার 6 মাসের জেল হয়। তিনি মেদিনীপুর থেকে বিচ্ছিন্ন হয়ে বহরমপুরে বন্দি জীবন কাটান, কিন্তু জেল থেকে মুক্ত হয়ে নিজের জায়গায় ফিরে এসে আবার আন্দোলনের সাথে নেমে পড়েন। 1933 সালে তিনি শ্রীরামপুর জাতীয় কংগ্রেসের সভাস্থানে আবার পুলিশের হাতে নিগৃহীত হয়ে আহত হন। 1935 সালে মেদিনীপুর ভয়াবহ বন্যা হয়। বহু মানুষ বিপন্ন হয়ে পড়েন। মাতঙ্গিনী তখন ত্রাণ কাজে নেমে পড়েন। এইভাবে 30-এর দশকে তিনি একজন জনপ্রিয় মহিলা কর্মী হয়ে ওঠেন। মাদক বর্জন, অস্পৃশ্যতা দূরীকরণ, চরকা, খাদি প্রভৃতি প্রচলনের প্রচারের কাজ তিনি নিজ হাতে করতে থাকেন। এই সময়েই তৎকালীন কংগ্রেস নেতা অজয় মুখোপাধ্যায়, সতীশ সামন্ত ইত্যাদির সংস্পর্শে তিনি চলে আসেন। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি আক্রমণ হতে পারে, এইভাবে কাথি ও তমলুকে উপদ্রুত এলাকা ঘোষণা করা হয়। সেই সময় ব্রিটিশ সরকার মেদিনীপুর জেলা কংগ্রেসকে নিষিদ্ধ করেন। মানুষের উপর নিপীড়ন বাড়তে লাগলো। ফলে সর্বস্তরের মানুষ দলক্ষিপ্তভাবে আক্রমণ করার জন্য তৈরি হলো। ধীরে ধীরে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে সকলে ঝাঁপিয়ে পড়ল। করেঙ্গে এ মরেঙ্গে স্লোগানে চতুর্দিক ভরে উঠল। পুলিশ ও মিলিটারির গুলিতে ক্রমশ 40 জন নিহত এবং 1630 জন আহত হন। বন্দি আক্রান্ত অত্যন্ত 60,000 মানুষ। মাতঙ্গিনীর তখন 73 বছর বয়স। এই বয়সে তিনি ঘরে থাকতে পারলেন না। ঘর থেকে বেরিয়ে এসে আন্দোলনে সক্রিয়ভাবে নেমে পড়লেন। প্রায় 40-50 হাজার মানুষের লক্ষ্য তমলুক থানার দখল এবং তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করা। 29শে সেপ্টেম্বর 1942 সাল। তমলুকে সেদিন গণ অভ্যুত্থান চলছে। কংগ্রেস নেতা অজয় মুখোপাধ্যায় তাকে বারণ করেছিলেন সেদিন সেই মিছিলে যোগদান করতে, কিন্তু তিনি শুনেননি। তিনি জাতীয় কংগ্রেসের পতাকা হাতে নিয়ে মিছিলের পূর্বভাগে ছিলেন। ব্রিটিশ সরকারের পুলিশ নির্বিচারে গুলি চালালো। পরপর 3টে গুলি লাগে মাতঙ্গিনীর শরীরে, প্রথম পায়ে, তারপর হাতে, শেষে বুকে। রাস্তার উপর তিনি লুটিয়ে পড়েন। স্বাধীনতা সংগ্রামে মৃত্যুর আগে তার হাতে ছিল জাতীয় পতাকা আর বাঁ হাতে শঙ্খ। মুখে ছিল বন্দে মাতরম মন্ত্র। আর পুলিশকে বলেছিলেন, ওদের আর মেরো না। যুদ্ধ শেষে মাতঙ্গিনীর মরদেহ দাহ করার ব্যবস্থা করেন তমলুক রামকৃষ্ণ আশ্রমের সন্ন্যাসী মহারাজরা। তমলুকের মিউনিসিপাল শ্মশানে বীরাঙ্গনা মাতঙ্গিনীর শেষকৃত্য সম্পন্ন হয়। এইভাবে সকলের প্রিয় গান্ধীপুরীর মহাপ্রয়াণ ঘটে। ভারতের স্বাধীনতা লাভের পর কলকাতায় যে প্রথম মহিলা মূর্তি স্থাপন হয় তা মাতঙ্গিনী হাজরার। সেটা 1977 সালে। তার আগে আজকের হাজরা রোড এর নামকরণ হয় তাকে সম্মান জানিয়ে। এছাড়া বহু স্কুল, কলোনি ও রাস্তার নাম রাখা হয়েছে পশ্চিমবঙ্গে বাংলার বহু স্থানে মাতঙ্গী হাজরার নামে। 2002 সালে ভারত সরকার ভারত ছাড়ো আন্দোলনের 60 বছর পূর্তি উপলক্ষে মাতঙ্গিনী হাজরার ছবি সম্বলিত ডাক টিকিট বাজারে চালু করেন। মেদিনীপুরে হলদি নদীর উপর নটঘাট ব্রিজটি নামকরণ করেন মাতঙ্গিনী হাজরার নামে। এইরকম নিবৃত্ত শত শত মানুষ তমলুকে এই বিপ্লবী আন্দোলনে মৃত্যুভয় তুচ্ছ করে নেমেছিলেন। মাতঙ্গিনী হাজরা ছিলেন তাদের একজন। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিও খালি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয়, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।